স্যার এবারে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস ও পঙ্গুত্ব। এটা মনে হয় যে বাত ব্যথা থেকেই আসছে, একটু শুনি আপনার কাছ থেকে বিস্তারিত। ধন্যবাদ। আসলে আমাদের শরীরে বিভিন্ন রোগ হবে, কিছু রোগ বংশগত আসতে পারে, কিছু রোগ আমরা তৈরি করি, কিছু রোগ চাইলেও হবে, কিছু রোগ না চাইলেও হবে। আপনি যতই সচেতন থাকেন আপনাকে রোগ বালা মুসিবত আসবে, এবং এটা আল্লাহ পাক বলছে আমি এইভাবেই পরীক্ষা করি। আমরা কেউ পৃথিবীতে পার্মানেন্ট না, আমাদের চলে যেতে হবে। বাট আমরা যারা পুনর্বাসন বিশেষজ্ঞ, আমি এই রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, যে মানুষ পৃথিবীতে যেন অসার হয়ে না পড়ে, পৃথিবীতে যেন আরেকজনের উপর ডিপেন্ডেন্স না হয়, পরিবারের বোঝা না হয়, সমাজের বোঝা না হয়, রাষ্ট্রের বোঝা না হয়। এই কাজটা আমার মতো ডাক্তারদের কাজ। আমরা পুনর্বাসন নিয়ে কাজ করি। এই অন্যতম রোগ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, আমরা প্রায় রোগী পাই, এবং বয়স হচ্ছে 20 থেকে 40 বছর। 20 থেকে 40 বছর বুঝেন আপনি জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বয়স। বিয়ে শাদীর বয়স, ইনকাম করার বয়স, এবং জীবনকে উপভোগ করার বয়স। এই বয়সে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা হয়, এবং সবচেয়ে বাজে কথা হচ্ছে আমাদের মা বোনদের, মানে মহিলাদের বেশি হয়। এটা জেনেটিক্যালি তাদের এই রোগটার প্রভাবটা বেশি, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস আরও অনেক আছে, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু আমাদের মা বোনদের এই রোগটা বেশি হয়। কিন্তু কেন উত্তর অজানা, মানে আননোন, তাদেরই বেশি হয় পুরুষের তুলনায়। এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, মানে আমাদের বডির ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে কাজ করে। তখন দেখা যায় যে ছোট ছোট জোড়া এফেক্টেড হয়, ফুলে যেতে পারে, রাতে ঘুমালে সকালে উঠতে পারে না, শরীর অনেক দুর্বল ক্লান্ত, রোগী হাঁটতে চলতে ইচ্ছা করে না, শুয়ে থাকতে ইচ্ছা করে তার, খাবার খেতে পারে না, হ্যাঁ, ডিসেবিলিটি আসে আস্তে আস্তে। অনেকের লাংসের, ফুসফুসের, অনেকের হার্টের, অনেকের নার্ভের বিভিন্ন সমস্যা দেখা দেয়। মানে এক পর্যায়ে একটা ইয়াং 20 বছর 25 বছর বয়সী রোগী মানুষ, সে আস্তে 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 পঙ্গুত্ব বরণ করে, ব্যথা বেদনা। আর মজার বিষয় হচ্ছে এই রোগে কিছু রোগ হচ্ছে আমরা বলি যে এই রোগ ক্যান্সার, যে এক সময় মারা যাবে যদি ভালো ট্রিটমেন্ট না হয়। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস জনিত ডিসেবিলিটিটা হচ্ছে মূলত, মারা যাওয়াটাই মূলত না, মানে আপনি বেঁচে থেকে মৃত, মানে আপনার সংসার ধর্ম সব নষ্ট হয়ে যাবে, কাজকর্ম চলাফেরা ধার্মিক মানে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়াটা সেটা পুরোটাই আসলে বাধাগ্রস্ত হবে। এবং আপনার প্রপার ট্রিটমেন্ট না করলে যেটা হয়, আস্তে 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 হাত পা বেঁকে যাবে, সে তখন সমাজে যেতে পারবে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, ফুলে যাবে, এই জাতীয় ডিসেবিলিটি দেখা দিতে পারে। এই রিউমাটয়েড কোনোভাবে কি স্যার খাদ্যাভ্যাস এটার সাথে রিলেটেড? সাধারণত এটা অটোইমিউন ডিসঅর্ডার, মানে কোনো খাবারের কারণে সাধারণত এই রোগটা হয় না। বাট হ্যাঁ, এই রোগ যাদের হয়, মানে এই জাতীয় ডিসঅর্ডার, আমরা কিছু খাবার যেটা বলি এই রোগকে ত্বরান্বিত করতে পারে, বাড়াতে পারে, বা এনাদার আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। যেমন প্রচুর রেড মিট, লাল মাংস, তারপরে হচ্ছে আপনার বিচি জাতীয় কিছু খাবার, বিন, ডাল জাতীয় খাবার, পুঁই শাক, এগুলো মানে ইউরিক অ্যাসিড বেশি থাকলে তখন এই রোগটাকে ত্বরান্বিত করে। এবং প্রসেস ফুড, চিনি, সাদা চিনি, যত মিষ্টি জাতীয় প্রসেস এবং প্যাকেটজাত ফুড, এটা এমনিতেই রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আপনার প্রদাহ হচ্ছে বডিতে, ইনফ্লামেশন। সে প্রদাহটাকে আপনি যখন আরও খাবার এইসব প্রসেস ফুড খাবেন তাহলে সেটা কি আরও বেড়ে যাবে, ত্বরান্বিত হবে। তো এই জন্য এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা বেশি ফোকাস করতে চাই যে রোগীর ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। রোগ নির্ণয় যদি হয়ে যায়, সি অর হি, পুরুষের হয় কম, রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত, ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে। শুধু কেবল ওষুধ খেলে হবে না। ওষুধ কি সাম ডিজিজ মডিফাইং ড্রাগ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু খেতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শে। ডাক্তারে এবং লিভার, কিডনি এগুলো ফলো আপ করতে হবে। এই ওষুধে অনেক সময় ইমিউন সিস্টেম সাপ্রেস করা হয়, সেই ক্ষেত্রে কিছু বিভিন্ন টিকা দেওয়ার প্রয়োজন, এগুলো করতে হবে, এগুলা করতে হবে এবং ফলো আপ করতে হবে, ঠিক আছে। কিন্তু তাতে আপনি ব্যথা কমে যাবে বা আপনার ডিসেবিলিটি আসবে না, নো। আপনার ডিসেবিলিটি ম্যানেজমেন্টের কাজই হচ্ছে আপনাকে পুনর্বাসন। এই পুনর্বাসনের মধ্যে বিভিন্ন ফিজিওথেরাপি করে থাকি আমরা, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশন। একটা মা বাসায় কি করবে, সে বাসা কাজটা করবে কিভাবে করবে, বাসা কতটুকু এক্সারসাইজ করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে একরকম, রোগী বিদেশে থাকলে আরেক রকম। ইউরোপ কান্ট্রিতে তো ধরেন সূর্যের আলোই চোখে পায় না তারা সেখানে কি করবে। এই রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্ক বা কাজটা আমরা করে থাকি, রোগীদেরকে বুঝিয়ে থাকি। সাঁতার কাটা, হাঁটা, রোদে যাওয়া এবং রোগীর
দুর্বলতাকে মিনিমাইজ কিভাবে করবে, ডিপ্রেশন দীর্ঘদিন তো ক্রনিক কেস, বছরের পর বছর চলে, ডিপ্রেশনকে ওভারকাম করা, এই যে টিমওয়ার্কটা যদি শুরু থেকেই রোগ ডায়াগনোসিস থেকে করে, রোগী আপনার আমার মতো দিব্যি সুস্থ থাকবে, সে বিছানায় পড়বে না। এবং এখানে দরকার আমাদের জন সচেতনতা এবং মিসগাইড না হওয়া। রোগী কি করে, বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যায়, গোপন ওষুধ খায়, দীর্ঘমেয়াদী স্টেরয়েড খায়, বা রোগী এক্সারসাইজ করতে চায় না, মোটিভেটেড না, বা মনে করে এক্সারসাইজ করলে কি হবে। হ্যাঁ, এই যে একটা থিম, এখান থেকে বেরোয় আসতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনাদের এই যে প্রচার, বিভিন্ন মিডিয়া, টেলিভিশন, পত্রপত্রিকার মাধ্যমে আমাদের এই রোগীগুলা, আগে আমরা যত খারাপ পেতাম, এখন কিন্তু রোগী ট্রিটমেন্ট নিচ্ছে এবং রোগীরা মোটামুটি সবাই কাজের মধ্যে আছে, মানে ব্যথা বেদনা আছে, কষ্ট আছে, কিন্তু আগের মতো ডিসেবিলিটি রোগী আমরা মানে কম পাচ্ছি এখন। সমাজের মানুষকে সচেতন করার জন্যই আসলে স্যার আমাদের এই প্রয়াস। স্যার আপনার কাছে জানতে চাইবো যে কিছু রোগী আছে যারা ইনজেকশন দিতেও ভয় পায়, একটা মানসিক একটা ব্যাপার থাকে হয়তো বা তাদের, আবার কিছু রোগী আছে ইলেকট্রোথেরাপি শুনলে একটু ভয়ের কারণ হয় তাদের কাছে। একটু বিস্তারিত শুনি যে ইলেকট্রোথেরাপি আসলে কি কোনো ব্যথা বা কোনো কিছু ঘটে আসলে? মজার বিষয় হচ্ছে ভয় পাওয়াটা না নেচার, এটা মানুষ পাইতেই পারে, যত সাহসী হোক, সে হয়তো একজন বড় যোদ্ধা, কিন্তু ওই ইলেকট্রোথেরাপি ইনজেকশনের কথা বললে সে শেষ। তো এটা আসলে আমাদের ভয়কে কাউন্সিলিং করা আমাদের চিকিৎসকদের দায়িত্ব। রোগীকে যখন আপনি প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেশন করে দেখাবেন বা নিজের গায়ে প্রয়োজনে, তখন রোগী কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে, সে বুঝবে যে না আসলে না, বা আরেকটা রোগী যে একই রকম রোগী আছে, তখন দেখা যাবে যে না এটা আসলে এটা না। তো প্রতিটা ট্রিটমেন্টেরই সাইড ইফেক্ট আছে, কিন্তু যারা স্পেশালিস্ট তারা কিন্তু এটা জানে যে হাউ টু মিনিমাইজ, কিভাবে সাইড ইফেক্ট বিহীন এই চিকিৎসা দেখা যায় বা ভয়টা কিভাবে কাটানো যায়, এটা একেবারেই সহজ, এটা ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো মানে কারণও নেই। আমরা রুগীকে কাউন্সিলিংয়ের মাধ্যমে বা মোটিভেশনের মাধ্যমে, বা আমরা আর এনাদার রুগী বা অন্যান্য রুগী যারা এই চিকিৎসা নিয়েছে তাদেরকে যখন আমরা ফোকাস করি বা দেখাই, ডেমনস্ট্রেট করি, বুঝাই, তখন রুগী কিন্তু ভয় কেটে যায়। প্রাইমারি 1 দিন 2 দিন হলে এক পর্যায়ে রুগী বুঝে যে না এটা সেফ ট্রিটমেন্ট এবং এটি আমার চিকিৎসা, এবং এটা ভয় পাওয়ার কোনো কারণে উল্টো সে আনন্দ পাবে। আপনি যদি যেমন নামাজের কথা বলি, অনেকে দেখবেন নামাজ পড়তে যাইতেই চায় না, তার ভালো লাগে না, কারণ সে পড়ে না। যখন সে পড়ে, নিয়মিত যায়, মসজিদে যায় বা আল্লাহর ধ্যানে বসে, সে এক পর্যায়ে তার এটা ছাড়া আর ভালো লাগে না। প্রত্যেকটা জিনিসই এরকম। এই রোগীর জন্য যেটা দরকার, আপনাকে যখন সে বুঝবে যে না আমার এটাতে আরো বেটার, এবং বিভিন্ন থেরাপিতে সে আরাম পাবে, ব্যথা বেদনা কমে যাবে, সে সুন্দর জীবন পাবে, দাম্পত্য জীবন পাবে, সে চিন্তা করবে, তখন সে বুঝবে যে না, এবং সে আবার মোটিভেটেড করবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা বাংলাদেশে অনেক ইমপ্রুভ, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই ইমপ্রুভ হয়ে আসছে। ডিসেবিলিটি কিন্তু অনেকাংশে কমে আসতেছে, যেহেতু নতুন নতুন রোগ হচ্ছে, মানুষ বাড়তেছে, জনসংখ্যা, রোগী বাড়তেছে, কিন্তু মানে রোগীর ট্রিটমেন্টের যে প্রোটোকলটা এটা ডেভেলপ হয়েছে, এবং ডিসেবিলিটির হার মানে ওইভাবে যারা ট্রিটমেন্ট নিচ্ছে তাদের কিন্তু আর হচ্ছে না। হয়তো অনেকে ট্রিটমেন্টই যায় না, আপনি যেটা বললেন ভয়ই যায় না, তো তাইলে তো সে ডিসেবল হয়ে থাকবি। একদম একদম স্যার, বিষয় সংশ্লিষ্ট অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।